So as I just told earlier that I would come with the remaining portion of 3 questions. So I have যতক্ষণই এতক্ষণ পর্যন্ত আমাদের হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে জারের সঙ্গে হারমিটের সঙ্গে জারের দেখা হয়েছে এবং এখানে জার হারমিটের হয়ে কিছু কাজ করে দিচ্ছেন এবং শেষবারের মতো বিদায় নেওয়ার আগে জার হারমিটকে বলছেন যে আমার কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি উত্তর পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, তো আপনি যদি সেই উত্তরগুলো আমাকে না দিতে পারেন তাহলে আমাকে সেটা বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। এনিওয়েজ, ঠিক তখনই কী হলো, ইন দ্য মেন টাইম হিয়ার কাম সামওয়ান রানিং সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। ঠিক সেই মুহূর্তে হারমিট বললেন, কেউ একজন আমাদের দিকে ছুটে আসছে, দেখা যাক এই লোকটি কে। তাহলে এখানে অ্যানাদার ক্যারেক্টার ইজ বিং ইন্ট্রোডিউসড বাই দ্য অথর, এখানে আরেকজন চরিত্র আমরা পাচ্ছি। দ্য জার টার্ন রাউন্ড, এই কথাটি শুনে জার পিছনে ফিরে তাকালেন, অ্যান্ড সো আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখলেন যে একজন দাড়িওয়ালা মানুষ ওই জঙ্গলের দিক থেকে ছুটে আসছেন তাদের দিকে, বা টুয়ার্ডস দ্য কটেজ অর টুয়ার্ডস দেম। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, লোকটি তার হাত দিয়ে তার পেটকে চেপে ধরে আছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে ক্রমশ। হোয়েন হি রিচ দ্য জার হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, যখন তিনি জারের কাছে বা তাদের কাছে এসে পৌঁছালেন, লোকটি তখন মাটিতে লুটিয়ে পড়লেন, সংজ্ঞা হারানোর উপক্রম হলো প্রায়, এবং তিনি গোঙাতে শুরু করলেন। The Tsar and the hermit unfastened the man's clothing. The Tsar and the hermit thought that there must be some wound under the clothing that the man has put on. সেজন্য তারা কি ডিসিশন নিলেন? They immediately unfastened the man's clothing. লোকটির কাপড় তারা খুলে ফেললেন। There was a large wound in his stomach. এবং লোকটির পোশাক সরানোর পরে তারা দেখতে পেলেন যে কি তার লোকটির পেটে একটা গভীর ক্ষত রয়েছে। এখানে ওন্ড মানে হলো ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, জার সেই ক্ষতটিকে বারবার করে যতটা ভালো করে ধুয়ে দেওয়া সম্ভব তিনি জল দিয়ে সেটিকে ধুয়ে দিলেন, মানে সেখান থেকে যেন কোনো সংক্রমণ না ছড়ায়। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ দ্য টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং জারের কাছে যে হ্যান্ডকারচিফ বা রুমাল ছিল সেটা দিয়ে এবং হারমিটের কাছে যে টাওয়েল ছিল, এই দুটোর সাহায্যে তিনি খুব ভালো করে এই ক্ষতটিকে ব্যান্ডেজ করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপাত তবুও বন্ধ হচ্ছে না। অ্যান্ড দ্য জার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সফট উইথ ওয়ার্ম ব্লাড, এবং গরম রক্তে সিক্ত মানে ভিজে যাওয়া সেই ব্যান্ডেজটিকে বারবার করে জার নিচ্ছেন এবং সেটাকে তিনি বারবার করে রিমুভ করছেন, চেঞ্জ করছেন আবার। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, তারপর আবার সেই রক্তে ভেজা কাপড়টিকে বা ব্যান্ডেজটিকে ধুয়ে তিনি আবার সেটা দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছেন সেই ক্ষতস্থানটি। তাহলে এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান নার্সড বাই দ্য জা অ্যান্ড দ্য হারমিট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এনিওয়েজ, তো তোমরা এখানে পুরো প্রসেসটা মনে রাখার চেষ্টা করবে যে হাউ ডিড দ্য জা টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান অর দ্য বিয়ার্ডেড ম্যান ইন কোলাবোরেশন উইথ দ্য হারমিটের সহযোগিতা নিয়ে কি করে জার সেই আহত লোকটির সেবা করেছিলেন। এনিওয়েজ, হোয়েন এট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, অবশেষে যখন রক্তপাত বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, আহত লোকটি তার শক্তি যখন কিছুটা ফিরে পেল তখন তিনি কিছু একটু পান করতে চাইলেন, হয়তো তার গলা শুকিয়ে এসেছিল, or most probably he felt thirsty. The Tsar brought fresh water and gave it to him. জার তার জন্য টাটকা জল নিয়ে আসলেন এবং তাকে সেটি দিলেন। Meanwhile the sun had set, এতক্ষণে কিন্তু সূর্য অস্ত চলে গেছে। And it had become cool, এবং চারিদিকটা বেশ ঠান্ডা হয়ে এসছে, কারণ সূর্য বিদায় নিয়ে নিয়েছে, উত্তাপ কমে আসছে, চারিদিকটা বেশ শীতল হয়ে এসছে। So the Tsar with the hermit self carried the wounded man into the hut and laid him on the bed. এখানে একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো যে the Tsar was about to leave the wood or the hermit, কিন্তু সেই মুহূর্তে কী হয়েছিল, বিয়ার্ডেড ম্যান টার্নড আপ দেয়ার অ্যান্ড হিজ কন্ডিশন ওয়াজ সো প্যাথেটিক অর মিজারেবল দ্যাট দ্য জার ওয়াজ নট ইন আ স্টেট টু টেক লিভ ফ্রম দ্য হারমিট। জারের যদিও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় এমন অবস্থায় একজন মানুষ আসলেন যে সেই মুহূর্তে জার কিন্তু কখনোই হারমিটের কাছ থেকে বিদায় নিতে পারলেন না, কারণ পরিস্থিতিটা সেরকম ছিল না। তাহলে সেই মুহূর্তে সে অসুস্থ লোকটির বা আহত লোকটির শুশ্রূষাই বড় কাজ হয়ে দাঁড়ায়। So the Tsar with the hermit self carried the wounded man into the hut and laid him on the bed.
তারা যখন দিন শেষ হয়ে আসলো, সন্ধ্যা নেমে গেল, তখন জার হার্মিটের সাহায্য নিয়ে সেই লোকটিকে ঘরের ভিতরে নিয়ে গেলেন এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস অ্যান্ড ওয়াজ কোয়াইট। বিছানায় শুয়ে লোকটি চোখ বন্ধ করলো এবং শান্ত হয়ে থাকলো। But the Tsar was so tired with his work with the work he had done that he crouched down on the threshold. জার কিন্তু সারাদিনে প্রচুর পরিশ্রম করেছেন, অনেকটা রাস্তা হেঁটে এসেছেন। He had covered a long distance with his foot and he had worked also on behalf of the hermit in the field or in the seed belt, such a work which he was not used to. তাহলে তিনি এমন কিছু কাজ করেছিলেন যেগুলো করতে তিনি কিন্তু রেগুলার বেসিসে নিশ্চয়ই অভ্যস্ত ছিলেন না, সেজন্য হি ওয়াজ সো টায়ার্ড। পাশাপাশি রোগটিকে সেবা করা, এই সকল কারণের জন্য তিনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন। তাই তিনি কি করলেন, ঘরের দাওয়ায় বা কটেজের দাওয়ায় তিনি কিন্তু সেখানেই বসে পড়লেন এবং অ্যান্ড অলসো ফেল এসলিপ, এবং সেখানে তিনি ঘুমিয়েও পড়লেন। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু আউট দ্য শর্ট সামার নাইট, এবং তিনি খুব গভীরভাবে ঘুমোলেন। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, সকালে তিনি যখন উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড গেজিং ইন্টেন্টলি এট হিম উইথ শাইনিং আইস। সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, এক মুহূর্তের জন্য বুঝে ওঠার আগে যে তিনি কোথায় আছেন। এটা আমাদের সঙ্গে হয় যে আমরা সাধারণত যেখানে ঘুমোতে অভ্যস্ত সেই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় যদি আমাদের ঘুমোতে হয়, তাহলে যখন আমাদের ঘুম ভাঙে তখন আমাদের কিছুটা সময় লাগে নিজেদের পরিস্থিতি বা আমি কোথায় আছি সেটা বোঝার জন্য, যদি আমরা আমাদের ইউজুয়াল প্লেসে না ঘুমাই। তো এখানেও স্যার ঘুম থেকে ওঠার পর, চোখ খোলার পরে, এটা বুঝে ওঠার আগে যে আমি কোথায় আছি, তিনি দেখলেন যে সেই একজন বিয়ার্ডেড ম্যান বিছানা থেকে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। এবং সেই বিয়ার্ডেড ম্যান রাজাকে উদ্দেশ্য করে বা জারকে উদ্দেশ্য করে একটি কথা বললেন। কী কথা বললেন? ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড ব্রিফ কনভারসেশন দ্যাট দ্য জার অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, তাহলে বিয়ার্ডেড ম্যান এবং জারের মধ্যে যে প্রথম কথাবার্তা হয়েছিল সেটা ছিল এইটুকুই যে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, তিনি খুব ক্ষীণ কণ্ঠে সে কথাটি বললেন, কারণ তিনি অসুস্থ। হি ইজ wounded and he is reviving. When he saw that the Tsar was awake and was looking at him, সেই দাড়িওয়ালা মানুষটি যখন দেখলেন যে জার ঘুম থেকে উঠেছেন এবং তার দিকে তাকিয়ে আছেন, তখন সে দাড়িওয়ালা লোকটি প্রথম যে কথাটি তাকে উদ্দেশ্য করে বললেন সেটি হলো, আমাকে ক্ষমা করে দিন। এবারে the Tsar was taken aback, the Tsar was surprised that what is there in asking me to forgive him. জার ভাবলেন যে আমার কাছে ক্ষমা চাওয়ার কী আছে, আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না। অ্যান্ড হ্যাভিং নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার, জার বললেন আমি তোমাকে চিনি না বা আমি আপনাকে চিনি না এবং আপনাকে ক্ষমা করার কী আছে, আমি তো বুঝতে পারছি না। দ্য জার ওয়াজ শকড, আসলে জার কিন্তু একটু অবাক হলেন। হি ওয়াজ অ্যাস্টনিশড। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তিনি বললেন, সে বিয়ার্ডেড ম্যানটি বললেন যে আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্য এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, বলছে আমি হচ্ছে আপনার সেই শত্রু যে যিনি শপথ করেছিলেন যে আপনার উপরে প্রতিশোধ নেবেন, মানে আপনার উপরে প্রতিশোধ নেওয়ার আমি শপথ করেছিলাম, আমি হচ্ছে আপনার সেই শত্রু। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি সিজ করে নিয়েছিলেন। তার মানে কোনো একটি কারণে এই বিয়ার্ডেড ম্যান হয়তো কিছু অন্যায় করেছিলেন, সেই কারণে তাই এই বিয়ার্ডেড ম্যানের ভাইকে জার এক্সিকিউট মানে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার সমস্ত সম্পত্তি স্টেট বা রাষ্ট্র কী করে নিয়েছিল, সিজ করে নিয়েছিল। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হার্ট, বিয়ার্ডেড ম্যানটি বললেন আমি জানি যে আপনি আজকে হার্মিটের সঙ্গে দেখা করতে যাবেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক, আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আপনি যখন ফিরবেন তখন আমি আপনাকে হত্যা করবো। এখানে বলা হয়েছে আই রিজলভ মানে হি টুক আ রেজলিউশন মানে হলো মানে এক প্রকার নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে ফেলা যে আমি আপনাকে খুন করবো যখন আপনি বাড়ি ফিরে যাবেন। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু দিন চলে যাচ্ছিল কিন্তু আপনি ফিরে আসছিলেন না। সো আই কেম আউট ফ্রম মাই এমবাস, তাই আমি আমার ডেরা থেকে, গোপন জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম টু ফাইন্ড ইউ। তার মানে রাজার যে পথ দিয়ে বাড়ি ফেরার কথা সেখানে কোনো একটি গোপন জায়গায় তিনি লুকিয়েছিলেন বা ওঁত পেতেছিলেন। আর যখন আমি আপনাকে ফিরে আসতে দেখলাম না, যখন দেখলাম দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, রাত ঘনিয়ে আসবে, তখন তিনি এক প্রকার বিচলিত হয়ে মানে বিয়ার্ডেড ম্যানটা বিচলিত হয়ে রাজার সন্ধানে বেরিয়ে এসেছিলেন। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, আর আমি যখন বেরোলাম আমার গোপন জায়গা থেকে, গোপন আস্তানা থেকে, আমি এসে পড়লাম কার মুখে? পড়লাম ঠিক আপনার দেহরক্ষীদের মুখে। এখানে ওই দেহরক্ষীদের কথা বলা হয়েছে, ইট রেফার্স টু দোজ বডিগার্ডস হোম দ্য জার হ্যাড লেফট বিহাইন্ড, পিছনে ছেড়ে এসেছিলেন বডিগার্ডদেরকে।
সেই বডিগার্ডদের সামনে এসে পড়েছিলেন এই বিয়ার্ডেড ম্যানটি, অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড ওন্ডেড মি, এবং সেই বডিগার্ডরা মুহূর্তে তারা আমাকে চিনে ফেলে এবং তারা আমাকে আহত করে। তার মানে দে মেড নো মিস্টেক ইন রিকগনাইজিং দ্যাট দিস আওয়ার এনিমি, দিস ইজ আওয়ার এনিমি। মানে বডিগার্ডরা বুঝতে বিন্দুমাত্র সময় নেয়নি বা একটুকু ভুল করেনি, এতটুকু ভুল করেনি যে এই লোকটি, এই বিয়ার্ডেড ম্যানটি আসলে আমাদের এনিমি। They recognized him and they just wounded him. Their intention was not to just wound him but to kill him. But the bearded man somehow managed to took his heels or escape from that place. তার মানে বডিগার্ডরা তাকে দেখে ফেলেছিল, তারা চিনে ফেলেছিল এবং তাকে তারা হত্যা করতে চেয়েছিল। সে উদ্দেশ্যে তারা তাকে আহত করে, কিন্তু কোনো কারণে ভাগ্যের জোরে সেই লোকটি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। I escaped from them, তাদের কাছ থেকে আমি পালিয়ে আসি, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন। বলছে রক্তপাত হতে হতে, রক্তশূন্য হয়ে আমি হয়তো মারাই যেতাম যদি আপনি আমাকে এইভাবে ড্রেসড না করতেন, তার মানে আমার সেবা শুশ্রূষা না করতেন, ব্যান্ডেজ না করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চাইছিলাম। এখানে আমরা দেখতে পাবো দ্যাট দ্য বিয়ার্ডেড ম্যান ইজ অ্যাসেম্ট অফ হিমসেলফ বিকজ দ্য পার্সন হুম হি হ্যাড রিজলভ টু কিল হ্যাড সেভড হিজ লাইফ। এখানে আমরা দেখবো বিয়ার্ডেড ম্যান কিন্তু নিজের উপরে লজ্জিত। হি ইজ অ্যাসেম্ট অফ হিজ ওন কন্ডাক্ট। কেন? কারণ এই বিয়ার্ডেড ম্যানটি যে লোকটিকে হত্যা করতে চেয়েছিলেন বা হত্যা করার শপথ করেছিলেন, সেই লোকটি কিন্তু তার প্রাণ বাঁচালো। নাও ইফ ইউ উইশ ইট, এবার আমি যদি বেঁচে থাকি, আপনি যদি তেমনটা ইচ্ছা করেন, মানে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, এটা জানার পরেও যে আমি আপনার শত্রু, যে আমি আপনাকে মারার চেষ্টা করেছিলাম বা হত্যা করার চেষ্টা করেছিলাম বা হত্যা করার মনোবাসনা পোষণ করেছিলাম, এরপরেও যদি আপনি আমাকে ক্ষমা করেন, প্রাণ ভিক্ষা দেন, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি যতদিন বাঁচব আপনার বিশ্বস্ত অনুচর বা দাস হিসাবে সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, এবং আমি আমার সন্তানদেরকেও একই আদেশ দেব, ফরগিভ মি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তাহলে এখানে দ্য বিয়ার্ডেড ম্যান, হিয়ার দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড দ্য জা টু পার্ডন হিম, to not to kill him, to let him go, and to offer him the opportunity to serve him as his most faithful slave. Okay, moving to the next page. The Tsar was very glad to have made peace with his enemies so easily. এখানে জার অত্যন্ত আনন্দিত হলেন কারণ তিনি তার চরম শত্রুর সঙ্গে এইভাবে বন্ধুত্ব স্থাপন করতে পারলেন। অ্যান্ড হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, তাকে কোনো প্রকার যুদ্ধের পথে হাঁটতে হলো না, তাকে ব্লাডশেডের পথে হাঁটতে হলো না, অথচ তিনি তার সবচেয়ে বড় শত্রুকে সবচেয়ে বড় বা পরম মিত্রে পরিণত করতে পারলেন। এই ভাবনাটা রাজাকে কী করলো? গ্ল্যাড করলো, মেড হিম ফিল গ্ল্যাড। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি। এবং জার এখানে বিয়ার্ডেড ম্যানকে বললেন যে আমি শুধু তোমাকে ক্ষমাই করে দিচ্ছি না, বা তিনি তাকে শুধু ক্ষমাই করে দিচ্ছেন না, তিনি তার নিজস্ব চাকর বাকর এবং তার নিজস্ব যিনি ফিজিশিয়ান ডাক্তার রয়েছে বা বেদ বা হাকিম রয়েছেন, তাদেরকে তিনি ইনস্ট্রাকশন দেবেন যেন তারা যায় এবং এই ওন্ডেড ম্যানটি যতদিন না সুস্থ হচ্ছে তার জন্য সেবা শুশ্রূষা করে। এবং পাশাপাশি তিনি হি ফার্দার প্রমিসড, তিনি আরও কথা দিলেন দ্যাট হি উড রেস্টোর হিজ প্রপার্টি, তার ভাইয়ের যে সম্পত্তি, যেটা তার ভাইয়ের অবর্তমানে আইনানুগভাবে বা আইন অনুযায়ী উত্তরাধিকারীকে এই বিয়ার্ডেড ম্যানটি, সেই সম্পত্তিটি তাকে ফিরিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু আসলে রাষ্ট্র সিজ করে নিয়েছিল। এনিওয়েজ, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, এই আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পার্ক অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। জার কটেজ থেকে বাইরে বেরিয়ে আসলেন, দাওয়া বা বারান্দার দিকে, এবং তিনি হারমিটকে খোঁজ করতে শুরু করলেন। দ্য হারমিট ওয়াজ নট দেয়ার ইন দ্য কটেজ, হারমিট কিন্তু কটেজের মধ্যে সেই সময় ছিলেন না। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, দ্য হারমিট ওয়াজ আউটসাইড। ফিরে যাওয়ার আগে তিনি ভাবলেন শেষবারের মতো একবার প্রশ্নগুলোর উত্তর চেয়ে দেখি। The hermit was outside on his knees, showing seed in the beds that had been dug the day before. তিনি দেখলেন যে জার জমিতে হাঁটু গেড়ে বীজ বপন করছেন, যে বীজতলা বা যে সিড বেডটিকে আগের দিন প্রিপেয়ার করা হয়েছিল। এনিওয়েজ, দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তাকে আবারও প্রার্থনা জানালেন বা আবেদন জানালেন এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন, শেষবারের মতো আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ওয়াইজ ম্যান, হিয়ার উই ফাইন্ড দ্য জার অ্যাড্রেসিং দ্য হারমিট নট অ্যাজ হারমিট বাট অ্যাজ ওয়াইজ ম্যান। এখানে কিন্তু জার হারমিটকে কোথাও হারমিট বলে সম্বোধন করছেন না, সেভাবে তিনি ওয়াইজ ম্যান বলে অ্যাড্রেস বা সম্বোধন করছেন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেড দ্য হারমিট, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম। এখানে হারমিট ওই অবস্থাতে থেকেই
ওই পশ্চার, যে পশ্চারে তিনি বসেছিলেন, মানে হাঁটু গেড়ে জমিতে তিনি যে বসেছিলেন বীজ বপন করছিলেন, সেই অবস্থায় থেকেই তিনি মানে মুখ তুলে তাকিয়ে জারের উদ্দেশ্যে বললেন যে আপনাকে অলরেডি প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। এই লাইনটা, দিস লাইন ইজ সো ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন অফেন কামস ফ্রম হিয়ার অ্যান্ড দিস লাইন ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ গ্রামার। এখান থেকে ভয়েসও আসতে পারে। তাহলে ভয়েসের দিক থেকে এবং প্রশ্ন উত্তরের দিক থেকে দুটি দৃষ্টিকোণ থেকে কিন্তু এই লাইনটি ইম্পর্টেন্ট। তো সাচ এ রিপ্লাই মেড দ্য জা অ্যাস্টনিশড অর সারপ্রাইজড। যার কিন্তু বিস্মিত হলেন যে হাউ আনসার, আমাকে কী করে প্রশ্ন উত্তর দেওয়া হলো, আমি তো আমার প্রশ্ন উত্তর পাইনি। হোয়াট ডু ইউ মিন আস্ক দ্য জার। জার বললেন আপনি কি বলতে চান, আমার প্রশ্ন উত্তর কখন দেওয়া হলো বা কীভাবে দেওয়া হলো। এবারে জার তার যে কথাটি, এখানে হার্মিট তার যে কথাটি যে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, সেটাকে তিনি এক্সপ্লেন করছেন। দেখো, ডু ইউ নট সি রিপ্লাইড দ্য হার্মিট, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই weakness yesterday, had not dug those waits for me, but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. এবারে হার্মিট এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন যে কীভাবে তার প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু হার্মিট রিয়াল লাইফ সিচুয়েশন দিয়ে তার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করছেন। রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ যেটা ইনসিডেন্ট সেটাকে এক্সাম্পল হিসাবে নিয়ে এবং তার মাধ্যমে তিনি কিন্তু জারের করা প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। তার মানে হিয়ার দ্য আনসার্স অফ দ্য হার্মিট আর বেসড অন রিয়েল লাইফ অর প্র্যাকটিক্যাল লাইফ ইনসিডেন্টস অর আর বেসড অন দ্য ইনসিডেন্টস অফ প্র্যাকটিক্যাল লাইফ। আবারও বলছি, হিয়ার দ্য আনসার্স গিভেন বাই দ্য হার্মিট আর বেসড অন রিয়াল লাইফ ইনসিডেন্টস। ওকে, মানে উত্তরগুলো বাস্তবিক জীবনের পরিপ্রেক্ষিতে দেওয়া বা বাস্তবিক জীবনের কিছু ঘটনার উপর ভিত্তি করে দেওয়া। তো বলছে আপনি কি বুঝতে পারেননি বা আপনি কি বোঝেন না যে গতকাল যদি আপনি আমার হয়ে কাজ না করতেন, আমার উপরে দয়া না করতেন, আমার বয়স মানে আমার যে বয়স হয়েছে বা আমি যে কাজ করাটা আমার পক্ষে কঠিন, এই বিষয়টা বুঝে যদি আপনি আমার উপরে দয়া না দেখাতেন, ইফ ইউ ডিডন্ট টেক পিটি অন মি, এবং দয়া না দেখিয়ে যদি আপনি চলে যেতেন, আপনি যদি আমার হয়ে কাজ না করতেন, তাহলে পথমধ্যে কী হতো, আপনার সঙ্গে আপনার শত্রু দেখা হতো এবং সে আপনাকে আহত করত, এবং তখন কিন্তু আপনি আফসোস করতেন যে কেন আমি জারের সঙ্গে হার্মিটের সঙ্গে থেকে যাইনি। হার্মিটের সঙ্গে যদি আমি সেখানে থেকে যেতাম আমার প্রশ্নগুলো উত্তর না পাওয়া পর্যন্ত, তাহলে কি হতো, তাহলে আমার সঙ্গে আমার এই চরম শত্রুর এখানে দেখা হতো না এবং আমার সে কোনো ক্ষতিও করতে পারতো না। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস। তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় ছিল সেটা যখন আপনি জমিতে কাজ করছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং সেই মুহূর্তে আমি ছিলাম আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি জমিতে আমার হয়ে কাজ করার মাধ্যমে আসলে কী করছিলেন, আমার উপকার করছিলেন। তাহলে সেই মুহূর্তে এটাই ছিল আপনার কাছে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। তাহলে সেই মুহূর্তে জমিতে যে আপনি কাজ করছিলেন সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই মুহূর্তে আমি ছিলাম আপনার সঙ্গে, তাহলে আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সেই মুহূর্তে আপনি আমার উপকার করছিলেন আমার কাজ করে দেওয়ার মধ্যে দিয়ে, তাহলে সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার বা জব বা অকুপেশন। তাহলে তিনটি প্রশ্নের উত্তর এখানে পাওয়া গেল। ওকে, আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান রেন টু আস, তারপরে সেই আহত লোকটি যখন আমাদের কাছে ছুটে আসলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, তখন সেই মুহূর্তে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কী ছিল, যখন আপনি সেই আহত লোকটির সেবা বা শুশ্রূষা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, কারণ আপনি যদি সেই লোকটির সেবা শুশ্রূষা না করতেন, ফিরে যেতেন সেই মুহূর্তে, তাহলে সেই লোকটির সঙ্গে আপনি কখনোই কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে পারতেন না। ঠিক আছে, তার ভাই মারা গেছিল এবং সে হয়েছিল শত্রু, এবং পরবর্তীতে সেই লোকটিও বিয়ার্ডেড ম্যানটা শত্রু থাকতো, এবং তার পরবর্তী জেনারেশন তার ছেলেপেলেরাও কিন্তু আপনার শত্রু হয়েই থাকতো। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাহলে সেই মুহূর্তে সেই লোকটি ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আপনি তার জন্য যে কাজটি করছিলেন, মানে তার সেবা শুশ্রূষা করা, সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে স্মরণ করুন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও। তাহলে এখানে জার্কিককে কী বলা হলো, এখানে হার্মিট বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সেই সময়টা যে সময়ে আপনি
যে সময়টা আপনার হাতে আছে, তার মানে হলো দ্য প্রেজেন্ট টাইম। হিয়ার দ্য প্রেজেন্ট টাইম হ্যাজ বিন ডেসক্রাইব টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান। নাও স্ট্যান্ডস ফর প্রেজেন্ট, ভালো করে বুঝবে, এখানে নাও স্ট্যান্ডস ফর প্রেজেন্ট, নাও রেফার্স টু দ্য প্রেজেন্ট টাইম। এখানে নাও বলতে বর্তমান, বর্তমান সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এখানে হার্মিট বারবার বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় না অতীত না ভবিষ্যৎ, সেটা হলো বর্তমান। কারণ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। বর্তমান সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমান এই মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই বর্তমান সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা হলো সেই সময় যে সময়ে কোনো একজন মানুষের হাতে ক্ষমতা থাকে। ক্ষমতা অতীতে ছিল, কিন্তু অতীতকে তো ফিরে পাওয়া যাবে না। ক্ষমতা ভবিষ্যতে আসবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু ক্ষমতা যদি কারো হাতে বর্তমানে থাকে তাহলে সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে বর্তমানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে এখানে ব্যাখ্যা করা হয়েছে। যখন আমরা হোয়েন উই আর ক্যাপাবল অফ ডুইং সামথিং। এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম একটা কথা না বললেই নয়, তিনিও বলেছেন যে উই ক্যানট চেঞ্জ আওয়ার ফিউচার, আমরা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবো না, বাট উই ক্যান শিওরলি চেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস দ্যাট উই আর এঙ্গেজড ইন। কিন্তু আমরা যে সমস্ত কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত, সেই কাজগুলোকে তো আমরা পরিবর্তন করতে পারবো, সেই কাজগুলো তো আমাদের হাতে আছে। তো আমরা যদি আমাদের বর্তমান কাজগুলোকে, অ্যাক্টিভিটিসগুলোকে উন্নত করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে অবশ্যই তার মধ্যে দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবো। তার মানে এখানে কম বেশি একই কথা বলা হচ্ছে, মোর আর লেস বোথ দ্য পার্সনস আর সেইং দ্য সেম থিং, দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়, কারণ বর্তমানেই একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকে। অতীতে ছিল, কিন্তু সেই সময় ফিরে পাওয়া যাবে না। আর ভবিষ্যতে আমি ক্ষমতা পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে বর্তমান সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। কারণ এই সময়ই আপনার বা একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, হোয়াই হ্যাজ নাও অর দ্য প্রেজেন্ট টাইম বিন গিভেন সো মাচ ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তখন তোমাদের এখান থেকে প্রশ্নের উত্তরটি লিখতে হবে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ উইথ হুম ইউ আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো সেটি যার সঙ্গে আপনি বর্তমানে আছেন। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। কারণ সেই লোকটির সঙ্গে পরবর্তীতে আপনার দেখা হবে কিনা, বা সেই লোকটির সঙ্গে পরবর্তীতে আপনি কোনোরকম আলোচনার সুযোগ পাবেন কিনা, ডিলিংসের সুযোগ পাবেন কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড। আর বর্তমানে যে লোকটি আপনার পাশে আছে তার হিত সাধন করা, তার উপকার করা, তার কিছু কাজে আসা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর ওয়ান দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ। কারণ মানুষের উপকারে আসবে, মানুষের কাজে আসবে। প্রত্যেকের তোরে প্রত্যেকে আমরা পরের তোরে। এই যে কথাটি আসলে কিন্তু এখানে পাশাপাশি চলে আসছে, যে মানুষের পাশে থাকবে, মানুষের সেবা, মানুষকে সাহায্য করবে। এটাই হচ্ছে পৃথিবীতে মানুষকে প্রেরণের একমাত্র উদ্দেশ্য। তাহলে এখানে বর্তমান সময়কে 3টি প্রশ্ন করা হয়েছিল, যার আস্কড 3 questions দ্যাট হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। তাহলে প্রেজেন্ট টাইমকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলা হয়েছে। হুম শুড আই লিসেন টু অর হুম শুড আই গিভ মোর ইম্পর্টেন্স। যে ব্যক্তির সঙ্গে আপনি আছেন, যে আপনার পাশে আছে এই বর্তমানে, তাকে আপনাকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি। এবং হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, যে লোকটি আপনার পাশে আছে বর্তমানে, তার হিত করা বা হিত সাধন বা তার উপকার করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই যে 3টি প্রশ্ন প্রথম থেকে করা হয়েছিল, সেই 3টি প্রশ্নের এখানে আসলে উত্তর দেওয়া হলো। এবার কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী পাল্টেও যেতে পারে। মানে বর্তমানের নিরিখে আপনাকে বিচার করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কাজ এবং ব্যক্তি। তোমাদেরকে বুঝে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কাজ এবং ব্যক্তিটি আসলে কি বা কে বা কারা। তাহলে আমি বলেছিলাম যে এই গল্পটি একটা প্যারাবেলের ফর্ম বা ফ্রেমে রয়েছে। কারণ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, হিয়ার উই ফাইন্ড লিও টলস্টয় টু এন্ড আপ দ্য স্টোরি উইথ দিস মরাল, that what is the most important time, who is the most preferable person, and what is the most important job of the hour. So that's all for today. Keep watching. কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। So subscribe the channel and share with your friends so that maximum number of students and other people who are fond of literature may get benefited with it. Thank you so much for watching.